বর্ষার শেষ রাত, আকাশে ঘন কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। গ্রামের নাম শালবন। দিনের বেলা গ্রামটি যেমন শান্ত, রাত নামলে তেমনি রহস্য ডেকে যায়। গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে আছে শতবর্ষী এক বিশাল বটগাছ। সবাই তাকে বলে কালো বটগাছ। গ্রামের বৃদ্ধরা বলেন, সূর্য ডুবে যাওয়ার পর ওই গাছের দিকে তাকানোই নিষেধ। কারণ বহু বছর আগে সেখানে এক জমিদারের পরিবারের ভয়ঙ্কর মৃত্যু হয়েছিল। তারপর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। কিন্তু শহর থেকে আসা 4 বন্ধু, আরিফ, নিলয়, সজীব আর রাকিব, এসব গল্পকে কুসংস্কার বলে উড়িয়ে দিল। তারা ঠিক করলো রাত 12টায় বটগাছের নিচে গিয়ে ভিডিও বানাবে। রাত ঠিক 12টায় 4 জন টর্চ, ক্যামেরা আর মোবাইল নিয়ে রওনা দিল। বৃষ্টি থেমেছে, কিন্তু চারপাশে কুয়াশা, দূরে শেয়াল ডাক, আর বাতাসে ভেসে আসছে পচা পাতার গন্ধ। বটগাছের কাছে পৌঁছাতেই সজীব ফিসফিস করে বলল, তোরা কি শুনছিস? সবাই চুপ। একটা মেয়ের হাসির মতো শব্দ বাতাসে ভেসে এলো। রাকিব বলল, হয়তো বাতাসের শব্দ। কিন্তু ঠিক তখনই তাদের ক্যামেরা নিজে থেকেই চালু হয়ে গেল। স্ক্রিনে দেখা গেল 4 জন নয়, 5 জন দাঁড়িয়ে আছে। পিছনে সাদা কাপড় পরা এক অচেনা ছায়া। 4 জনই একসঙ্গে পিছনে ফিরে তাকালো, কেউই নেই। আবার স্ক্রিনের দিকে তাকাতেই সেই ছায়াটি একটু কাছে এলে চলে যায়। নিলয় ভয়ে কাঁপতে কাঁপতে বলল, চল এখান থেকে চলে যাই। ঠিক সেই মুহূর্তেই চারপাশের সব শব্দ থেমে গেল, বাতাসও থেমে গেল। তারপর বটগাছের উপর থেকে ভেসে এলো কর্কশ এক কণ্ঠ, এত বছর পর আবার কেউ এসেছে। 4 জন দৌড় দিতে গিয়েও বুঝল তারা নড়তেই পারছেন না, যেন অদৃশ্য কোনো শক্তি তাদের পা মাটির সঙ্গে আটকে রেখেছে। বিদ্যুতের ঝলকানিতে তারা দেখল বটগাছের জ্বলন্ত শিকড়গুলো ফাঁকে ফাঁকে অসংখ্য মুখ। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ আবার তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ সজীবের মোবাইলের একটি অজানা নম্বর থেকে কল এলো। স্ক্রিনে লেখা, বাঁচতে চাইলে পিছনে তাকিও না। কিন্তু ঠিক তখনই আরিফ নিজের অজান্তেই ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকালো। আর সঙ্গে সঙ্গে চারদিকে ভেসে উঠল এক বিকট অস্বস্তিকর চিৎকার। সেই চিৎকারে যেন পুরো শালবন গ্রাম কেঁপে উঠল। ওয়েটিং, অভিশপ্ত। রাত তখন প্রায় 11:30। আকাশের চাঁদ থাকলেও কালো মেঘের আড়ালে তার আলো প্রায় হারিয়ে গিয়েছে। বাতাসে কেমন যেন অস্বাভাবিক ঠান্ডা। দূরে কোথাও শিয়ালের ডাক, আবার কখনো পেঁচার ডাক। চারপাশ থেকে নিঃশব্দ হয়ে উঠেছে। বাংলার এক প্রত্যন্ত গ্রামের নাম দিগন্তপুর। এই গ্রামে পুরনো একটি জমিদার বাড়ি আছে। এক সময় সেখানে বড় জাঁকজমক উৎসব আর মানুষের কোলাহল। কিন্তু আজ সেই বাড়ি ভাঙা, শেয়াল আর চারিদিকে কেমন যেন। প্রায় 100 বছর আগে জমিদার রবীন্দ্রনাথের ছিলেন অত্যন্ত নিষ্ঠুর মানুষ। দরিদ্রের জমি কেড়ে নেওয়া, অন্যায়, অত্যাচার আর নিরপরাধ মানুষকে শাস্তি দেওয়া ছিল তার নিত্যদিনের কাজ। একদিন এক বৃদ্ধ তার কাছে ন্যায় বিচার চাইতে এসে অপমানিত হলো। বিদায় নেওয়ার আগে তিনি শুধু বলেছিলেন, যেদিন এই বাড়িতে শেষ প্রদীপটি নিভে যাবে, সেদিন থেকে এই বাড়িতে আর কোনো মানুষের শান্তি পাবে না। কয়েকদিনের মধ্যেই জমিদার পরিবারের উপর নাম ভেসে এলো একের পর এক দুর্ভাগ্য। কেউ অসুস্থ হয়ে মারা যায়, কেউ নিখোঁজ হয়, আবার কেউ নাকি অদ্ভুত শব্দ শুনতে পায়। শেষে পুরো বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে গল্পটি লোককথায় পরিণত হয়। অনেকেই বিশ্বাস করত, আবার অনেকেই এসবকে কুসংস্কার বলে উড়িয়ে দিত। শহর থেকে আসা 5 বন্ধু একটি অনলাইন ভিডিও চ্যানেল চালাতো। তারা পুরনো রহস্যময় জায়গায় ঘুরে ভিডিও বানাতো। দিগন্তপুরের জমিদার বাড়ির গল্প এখানেই শেষ নয়। গ্রামের মানুষ তাদের অনেকবার সতর্ক করল,
সূর্য ডোবার পর ওদিকে যেও না, রাত হলে ওই বাড়ির জানালায় আলো জ্বলে। অনেকেই ঢুকেছে, কিন্তু সবাই আর আগের মতো ফিরে আসেনি। বন্ধুরা শুধু হেসেই বলল, ভূত বলে কিছু নেই। সেদিন সন্ধ্যার পর তারা এক এক করে আবারও ওইখানেই চলে গেল। ভিতরে ঢুকেই তারা লক্ষ্য করলো চারদিকে অদ্ভুত নীরবতা, বাইরে ঝিঁঝি পোকার শব্দ শোনা গেলেও বাড়ির ভিতরে একটি শব্দও নেই। তন্ময় মজা করে বলল, দেখছিস, ভূতরাও বোধহয় ঘুমিয়ে আছে। ঠিক তখনই উপরের তলা থেকে ধীরে ধীরে ভেসে এলো কারো হাঁটার শব্দ, ঠক ঠক ঠক। পাঁচজন একে অপরের দিকে তাকালো, আর আরমান বলল, হয়তো কোনো বিড়াল। রিয়াদ ক্যামেরা চালু করে সিঁড়ির দিকে এগোলো। সিঁড়িগুলো ছিল কাঠের, প্রতিটি ধাপে পা রাখলেই কর্মর শব্দ হচ্ছিল। দ্বিতীয় তলায় উঠে তারা একটি বিশাল হলঘর পৌঁছালো। দেয়ালে ঝুলে থাকা পুরনো ছবিগুলো ধুলোয় ঢাকা, কিন্তু আশ্চর্যের বিষয়, একটি ছবিতে ধুলোই নেই। ছবিটিতে দেখা যাচ্ছে জমিদারের একটি চেয়ারে বসে আছেন, তার চোখ দুটো যেন জীবন্ত মানুষের মতো। এক বন্ধু বলল, দেখ, মনে হচ্ছে আমাদেরই দেখছে। হঠাৎ ক্যামেরার স্ক্রিন কেঁপে উঠল। স্ক্রিনের কয়েক সেকেন্ডের জন্য দেখা গেল ছবির মানুষটি ধীরে ধীরে হাসছে, কিন্তু বাস্তবের ছবিটি ছিল সম্পূর্ণ স্থির। সবাই কিছুক্ষণ চুপ করে রইল। ঠিক তখনই তাদের পিছনের দরজাটি বিকট শব্দে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তারা ছুটে গিয়ে দরজা খুলতে চেষ্টা করলো, কোনোভাবেই খুলছে না। ঘরের ভিতরে বাতাস ঠান্ডা হয়ে উঠেছে। হঠাৎ ঘরের এক কোণে একটি পুরনো দোলনা নিজে থেকেই নড়তে শুরু করলো। দোলনায় কেউ নেই, তবুও সেটি ধীরে ধীরে দুলছে। এরপর শোনা গেল একটি শিশুর হাসি। হাসির শব্দ শিশুর মধ্যে কান্নায় বদলে গেল। সোহানের হাত থেকে টর্চ পড়ে গেল। টর্চের আলো গিয়ে পড়ল ঘরের শেষ প্রান্তে। সেখানে কয়েক মুহূর্তের জন্য দেখা গেল সাদা পোশাক পরা একটি ছোট্ট অবময় আলো সরাতেই সেটি মিলিয়ে গেল। বন্ধুরা তারা মিলে যে গল্পটি কুসংস্কার বলে উড়িয়ে দিতে চেয়েছিল, ওইটাই বাস্তবে পরিণত হলো। ঠিক তখনই বাড়ির পুরনো ঘড়িটাও রাত 12টার একটা বাজতে শুরু করলো। 1, 2, 3, প্রতিটি ঘন্টার সঙ্গে বাড়ির ভেতর যেন আরও অন্ধকার হয়ে উঠেছে। 12 নম্বর ঘন্টা বাজার সঙ্গে সঙ্গেই নিচতলা থেকে একটি ভারী কণ্ঠ এলো, অনেক দিন পর নতুন অতিথি এসেছে। 5 জনের শরীর ঠান্ডা হয়ে গেল, কিন্তু তাদের জন্য আসল ভয় তখনও শুরু হলো। নিচতলা থেকে ভেসে আসা কণ্ঠস্বর শুনে বন্ধুরা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কারো মুখে কোনো কথা নেই, শুধু তাদের দ্রুত শ্বাস প্রশ্বাস, আর বাইরে দূরে বজ্রপাতের গর্জন শোনা যাচ্ছে। রিহাদ সাহস করে বলল, সবাই শান্ত থাক, হয়তো কেউ আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু কথাটা শেষ হতেই হলঘরের এক কোণে রাখা পুরনো আয়নাটি নিচ থেকে কাঁপতে শুরু করলো, ঠক ঠক ঠক। তারপর আয়নার কাছে ধীরে ধীরে একটি মুখ ফুটে উঠল, একজন বৃদ্ধ। চোখ দুটিও সম্পূর্ণই সাদা, ঠোঁটে অদ্ভুত এক হাসি। নাবিল ভয়ে চিৎকার করে উঠতে আয়নাটি প্রচণ্ড শব্দে ভেঙে গেল। চারদিকে কাচের টুকরো ছড়িয়ে পড়ল। দৌড়াও, চিৎকার করলো আরমান। 5 জন সিঁড়ির দিকে ছুটল, কিন্তু নিচে নেমে তারা অবাক হয়ে গেল। যে দরজা দিয়ে তারা ঢুকেছিল সেটি আর সেখানে নেই। তার জায়গায় দাঁড়িয়ে আছে একটি লম্বা অন্ধকার করিডর। করিডরের শেষ প্রান্তে একটি মিটমিটে লণ্ঠন জ্বলছে। তন্ময় ফিসফিস করে বলল, আমরা কি একই বাড়িতেই আছি? কেউ উত্তর দিল না। তারা ধীরে ধীরে করিডরের দিকে এগোলো। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল কেউ যেন তাদের ঠিক পেছনে হেঁটে আসছে। রিয়াদ সাহস করে একবার পিছনে তাকালো, কেউই নেই। আবার সামনে ফিরতে সে দেখল লন্ডনটি আগের চেয়ে অনেক কাছে, কিন্তু তারা তো এগোয়নি। ঠিক তখনই করিডরের 2 পাশের সব দরজা একসঙ্গেই খুলে গেল। ভিতর থেকে বরফ ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। একটি ঘরের ভেতর তারা দেখল পুরনো কাঠের টেবিল, টেবিলের উপর ধুলোমাখা একটি ডায়েরি। রিয়াদ ডায়েরিটি হাতে নিল,
প্রথম পাতায় লেখা, যে এই লেখা পড়বে সে যেন রাত শেষ হওয়ার আগেই এখান থেকে বেরিয়ে যায়, নইলে বাড়ির অভিশাপ তার সঙ্গেই চলে যাবে। ডায়েরির পরের পাতাগুলোতে জমিদারের অত্যাচারের বিবরণ লেখা ছিল। শেষ পাতায় কাপা হাতে লেখা মাত্র একটি লাইন, সে এখনও অপেক্ষা করছে। এক লাইন পড়ার সঙ্গে সঙ্গে ঘরের দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঘরের বাতাস আরও ঠান্ডা হয়ে উঠল। হঠাৎ ছাদের উপর থেকে টপ টপ শব্দ শোনা গেল। তন্ময় টার্চের আলোর উপর ফেরতেই তার বুক কেঁপে উঠল। ছাদ থেকে ধীরে ধীরে কালো রঙের পানি ঝরছে, কিন্তু মাটিতে পড়তেই সেটি পানির মতো নয়, লালচে দাগ হয়ে উঠেছে। ঠিক তখনই পাশের দেয়াল থেকে ভেসে এলো মৃদু ফিসফিসানি, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। শব্দগুলো ক্রমশ জোরে হাতে লাগলো। হঠাৎ ঘরের এক কোণে সাদা পোশাক পরা একটি ছোট্ট মেয়ে দেখা গেল। তার মুখে কোনো ভয়ের ছাপ নেই, সে শুধু হাততালি দিয়ে শুরু করলো। এরপর মুহূর্তের মধ্যেই মিলে গেল। বন্ধুরা একের পর এক তাকালো। রিয়াদ বলল, ও আমাদের কিছু দেখাতে চাইছে। তারা আবার করিডোর ধরে হাঁটতে শুরু করলো। শেষ প্রান্তে একটি বিশাল কাঠের দরজা, দরজায় খোদাই করা। সত্য জানার পর আর ফেরার পথ নেই। রিয়াদ কাপা হাতে দরজাটি ঠেলে খুলল। দরজার ওপাশ যা অপেক্ষা করছিল তা আমাদের কল্পনার বাইরে। এরকম ভূতের গল্প আপনারা যদি শুনতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটি চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।